ইভেন ইন দ্য মোস্ট পিসফুল টাইম প্রত্যেকটা কান্ট্রির এগেনস্টে সাইবার ওয়ার পড়ে যাচ্ছে। যেখানে একটা ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, প্রথমেই কিন্তু অ্যাটাক হয় হচ্ছে সাইবার ওয়ারফেয়ার। আমাদের এখানে কি অ্যাটাক করবে? প্রথমেই অ্যাটাক করবে পাওয়ার গ্রিড। ইনফ্যাক্ট কলকাতাতেও একবার হয়েছে, 1.5 দিন মতো ইলেকট্রিসিটি ছিল। কালকে যদি আমেরিকা মনে করে যে আমি ওই ক্যান্ডিডেটটা আমি জিততে দেবো না, সোশ্যাল মিডিয়াতে ডাউন করে দিতে পারে, ওর রিচিং আসবে না। সাইবার সিকিউরিটি কথাটা শুনলেই সবসময় এটা ভয় লাগে, বোধহয় আমাদের টাকা পয়সা সব চলে যাবে, আমাদেরকে বোধহয় কিছু হ্যাক করে নেবে, আমাদের পার্সোনাল ইনফরমেশন বোধহয় কোনো খারাপ কোনো জায়গায় চলে যাবে। তো এই সাইবার সিকিউরিটি ব্যাপারটা কি জিনিস? আমি যদি আম জনতা ভাবি তাহলে সাইবার সিকিউরিটি হচ্ছে জামদার। অলমোস্ট 1 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি। আমি তো মাঝে মাঝে বলি যে এই কোভিডের টিকার মতো সবার একটা 2,000 টাকার ফ্রড হওয়া। আগে একটা মানুষ একটা লোককে বোকা বানাতে পারত, এখন সফটওয়্যার দিয়ে একসঙ্গে হয়তো 1 লাখ কল করছে। কালকে যদি জামতারাটাই এজেন্টিক এআইপি ঘুরিয়ে দেয়, রাইট? আপনি কল করছেন, আপনাকে চিট করছে একটা এআই। একটা ছোট্ট রোবট 12টা বড় রোবটকে কিডন্যাপ করে দিয়েছে, এবং সেখানে কোনো হিউম্যান ইন্টারাকশন নেই। মানুষ যা সৃষ্টি করে সেগুলো সব মানুষের কন্ট্রোলে থাকে না, রাইট? তার জন্যই আজকে অ্যাটম বোমা পড়েছিল, তার জন্যই এইসব ভূতভাল কাণ্ড কারখানা হয়, জামতারা বলুন বা ডিফেক বলুন। আর এই যে আমাদের কাছে বিভিন্ন লিঙ্ক আসছে, আমাদের থেকে টাকা কেটে নিচ্ছে, টাকা উধাও হয়ে যাচ্ছে, তো সেইটা কি কোনোভাবে রিকভার করা সম্ভব? আমি যদি 13 ক্যারেক্টার বানিয়ে রাখি পাসওয়ার্ড, ওটাকে ব্রেক করতে 3 মিলিয়ন বছর লাগে। অনেক সময় মানুষ কি করে, সিসিটিভি লাগিয়ে রাখে, ফোন থেকে দেখছে পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন 1234। ওর বাড়ির সিসিটিভি সারা দুনিয়ার লোক দেখে। যত আমি এক্সপোজ করবো আমার ভিডিও, তত কিন্তু আমার উপরে এই ব্ল্যাকমেল গুলো চালু হতে পারে। এবং সবচেয়ে মজা, আমি তো পুলিশের সঙ্গে কাজ করতাম, প্রচুর এরকম বাচ্চা মেয়েদের এগেনস্টে এইসব ব্ল্যাকমেল হচ্ছে। আর সবাই রিল বানাচ্ছে ইনস্টাগ্রামে, সবাই ভিডিও বানাচ্ছে। ডিপিতে লেখা আছে যে কারোর যদি ডেটা কখনো চুরি হয় কোনো কোম্পানি থেকে, কোম্পানিকে 250 কোটি টাকা ফাইন করতে হবে। এটা 2023-এ এইটা বেরিয়েছিল, আজ অব্দি ইমপ্লিমেন্ট করতে পারে। আপনার মোবাইল 14794 কোম্পানি লিমিটেড কেমন দেখাচ্ছে? হ্যাঁ, আগে আমি ওখানে ছিলাম, চাকরি করতেন। 24 ওটা পরগনা আমার বাড়ির অ্যাড্রেস। 6528 আপনার একটা নাম্বার আছে শুরু মাঝে। তখন বাবার নাম বলে দিলাম, সুমাশায়ের নাম বলে দিলাম, কারেন্ট অ্যাড্রেস বলে দিলাম, আপনি আগে কোথায় চাকরি করতেন বলে দিলাম, রাইট? হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন আছে। এবার আরো যদি ঢুকতে শুরু করি, আরো চিকুচি সব বেরিয়ে যাবে। তাহলে অপরাধীদের ঢুকতে এত সময় লাগে কেন? ধরতে সময় লাগে না, জেলের মধ্যে রাখতে সময় লাগে। তো স্যার, ফার্স্টে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে আপনাকে। সাইবার সিকিউরিটি কথাটা শুনলেই সবসময় এটা ভয় লাগে, বোধহয় আমাদের টাকা পয়সা সব চলে যাবে, আমাদেরকে বোধহয় কিছু হ্যাক করে নেবে, আমাদের পার্সোনাল ইনফরমেশন বোধহয় কোনো খারাপ কোনো জায়গায় চলে যাবে। তো এই সাইবার সিকিউরিটি ব্যাপারটা কি জিনিস? এটা খুব মজার প্রশ্ন, কারণ সাইবার সিকিউরিটির ডেফিনেশনটা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম। আমি যদি আম জনতা ভাবি তাহলে সাইবার সিকিউরিটি হচ্ছে জামতারা। আমি যদি গভর্নমেন্ট ভাবি তাহলে সাইবার সিকিউরিটির ডেফিনেশন হচ্ছে পাকিস্তান। আমি যদি সায়েন্টিস্ট ভাবি বা আগামী দিনের যারা রিসার্চার, তাদের কাছে সাইবার সিকিউরিটির ডেফিনেশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। এগুলোর প্রত্যেকটা রিলেটেড টু ইচ আদার, কিন্তু যত জামতারা হচ্ছে একদম পেটি ক্রাইম, হয়তো অনেক অনেক ভলিউমটা বেশি, অলমোস্ট 1 লাখ কোটি টাকার ইন্ডাস্ট্রি, এবং সেখানটাতে এরা প্রচুর টাকা নিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে। কিন্তু আজকে ধরুন এই যে যুদ্ধ, সিন্দুর, যেখানে একটা ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, প্রথমেই কিন্তু অ্যাটাক হয় হচ্ছে সাইবার ওয়ারফেয়ার। এবং সেটা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায়। যখনই অ্যান্টিসিপেশন হয় যে একটা কান্ট্রির সঙ্গে একটু গন্ডগোল লাগবে, অনেক আগেই কিন্তু একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচার গুলোকে অ্যাটাক করতে শুরু করে। আমাদের এখানে কি অ্যাটাক করবে? প্রথমেই অ্যাটাক করবে পাওয়ার গ্রিডকে। কারণ আজকে ভাবুন, আজকে যদি আপনার, এটা একবার বোম্বেতে হয়েছিল পাওয়ার গ্রিড, ইনফ্যাক্ট কলকাতাতেও একবার হয়েছিল, আমি জানি না আপনি মনে আছে কিনা, 1.5 দিন মতো ইলেকট্রিসিটি ছিল। অনেক সাল আগে, 10-15 বছর আগে, আর একটু কমই হবে হয়তো।
যদি দুদিন ইলেকট্রিসিটি না থাকে সারা শহরে, আপনার Continue. কোন ডিভাইস কাজ করবে? কোনো কিছুই কাজ করবে না, মোবাইল কাজ করবে না, মানুষ ল্যাপটপ, মানে সবকিছু মানে অচল। আপনার পাশের থেকে যদি চায়নার কোনো সৈন্য বেরিয়ে যায় বা পাকিস্তান কোনো সৈন্য বেরিয়ে যায়, আপনি জানতে পারবেন জানতেও পারা যাবে। কমপ্লিট কমিউনিকেশন ল্যাপস হয়ে যাবে। কারণ আজকে জেনারেটর বলুন, আজকে ইনভার্টার বলুন, আজকে আপনার সবকিছু ইউপিএস বলুন, সব দুদিন টানার মতো ক্ষমতা খুব কম আছে। না, তো এইখানে সাইবার সিকিউরিটিটা খুব মারাত্মক ব্যাপার। কালকে যদি ব্যাংক বা যদি এই হেলথ কেয়ার এগুলোর উপর অ্যাটাক হয়, এখন আমরা এতটাই ডিজিটাল নির্ভর, হসপিটালে যে কাজকর্ম হচ্ছে, যদি আমার ইলেকট্রিসিটি না থাকে, হবে না। যদি আমার রোবোটিক্স বা সাইবার যদি না থাকে, যদি ইন্টারনেট না থাকে, অনেক অপারেশন চলছে রিমোটলি, যেখানে মেইন ডাক্তার হয়তো ওখানে নেই, ফিজিক্যালি নেই। তো সাইবারের সত্যি বলতে মানুষ শুধু জামতারা বোঝে, কিন্তু সাইবার সিকিউরিটি একটা খুব বড় টপিক। আজকে স্যাটেলাইট হ্যাক হয়ে যেতে পারে। আজকে যখন যুদ্ধ শুরু হয় তখন স্যাটেলাইটটাকে এমন বিকল করে দিল আমরা জানতেই পারলাম না কিছু। তো এটা অনেক বড় জিনিস। আস্তে আস্তে এগুলো খুব সফিস্টিকেটেড আকারে যাচ্ছে, যেমন ডিপ ফেক বেরোচ্ছে, মানুষের ভিডিও সে করেনি এমন একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে। তো এআই ইমেল যখন আসবে, ইনফ্যাক্ট খুব মজার ঘটনা, খুব রিসেন্টলি যদি গুগল করে দেখেন দেখবেন একটা ছোট্ট রোবট 12টা বড় রোবটকে কিডন্যাপ করে নিয়েছে। হ্যাঁ, এটা মাঝখানে আমি কিছুদিন আগে অনেকটা দেখেছিলাম এরকম। এবং সেখানে কোনো হিউম্যান ইন্টারাকশন নেই, মানে কোনো মানুষ বা হিউম্যানের তার মধ্যে কোনো ভূমিকা নেই। এটা কিভাবে হচ্ছে? রোবটগুলোকে আমরা যত অটোমেট করে দিচ্ছি, যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দিচ্ছি, ওরা চালাক হয়ে যাচ্ছে। এবার চালাক হয়ে গিয়ে যদি বদবুদ্ধি মাথায় ঢোকে, তখন একটি রোবট 12টা রোবটকে গিয়ে বুঝিয়েছে যে তোমাদের হিউম্যানরা খুব বেশি লোড কাজ দিচ্ছে। আচ্ছা, এটা মোটামুটি সেই কর্মী আন্দোলনের মতো ব্যাপারটা। এবং এমন ভাবে কনভিন্স করেছে, মানে বেসিক্যালি কি, এটাকে যদি আমি টেকনিক্যালি বোঝাই, যে কোনো এআই কে আমরা ডেটা দিয়ে ট্রেনিং দিই, কোনো কারণে রোবটটার কাছে ভুল একটা ট্রেনিং ডেটা চলে গেছে, যেখানটায় ও শিখেছে যে এইভাবে মানুষকে, মানে কোনো একটা মানুষ বলা ভুল হলো, এরা তো সব রোবট, এই রোবটদের মগজ ধলাই করে তাকে দিয়ে একটা মূল কাজ করানো যায়। এবং এইগুলো যদি কালকে মানে আরেকটু বেড়ে যায়, তাহলে এই কালকে আমরা ক্রিমিনাল জামতারা ভাবছি, হোয়াট অ্যাবাউট রোবট ক্রিমিনাল। এবং তারা যখন আমাদের এগেনস্টে, আমরা একটা সিনেমা দেখলাম আই রোবট, মনে আছে? আই রোবটরা হিউম্যানদের এগেনস্টে চলে গেছিল এবং সেখানে ওরা মেরে দিচ্ছিল হিউম্যানদের। আমরা ইনফ্যাক্ট ছোটবেলায় পড়েছিলাম সেই টার্মিনেটর 2, স্কাইনেট, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভেবেছিল যে মানুষকে তো আর দরকার নেই, শেষ করে দাও, আমরাই তো ওদের থেকে ইন্টেলিজেন্ট বেশি হয়ে গেছি, আমরা এফিশিয়েন্ট বেশি। এবং সত্যি কথা বলতে মানুষ তো সবচেয়ে হিংস্র প্রাণী। হ্যাঁ, তাদেরকে দরকার নেই, ওদেরকে উড়িয়ে দিলে আমাদের পুরো ইউনিভার্সটা অনেক ভালোই চলবে। তো এইসব যদি সাইবার সিকিউরিটি কালকে যদি এই পর্যায়ে চলে যায়, তাহলে তো জামতারা ওই খুব ছোটখাটো ব্যাপার, খুব বাজে দিকে চলে যাবে। মানে এআই ইন ফিউচার মানে মারাত্মক জায়গায় তাহলে চলে আসছে, যেখানে মানুষই বিপদে পড়ে যাবে। আমরা তো কম্পিটিশন লাগিয়েছি যে এআই কে আমরা বেশি উন্নত করব, আর হিউম্যান ইন্টেলিজেন্স দিনের পর দিন কমতে থাকছে। মানে আমরা নিজেদের মধ্যে যা মারপিট করি, সেখানে হিউম্যান ইন্টেলিজেন্স নিয়ে আমার খুব সন্দেহ আছে, মানুষের বুদ্ধি কিরকম কোন দিকে এগোচ্ছে। তো মানুষের বুদ্ধি কমছে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বুদ্ধি বাড়ছে। তা কোনো একটা সময় হয়তো ওরা সত্যি আমাদের থেকে বেশি বুদ্ধিমান হয়ে যাবে। ওদেরকে তো সৃষ্টিই করছে মানুষ। মানুষ যা সৃষ্টি করে সেগুলো সব মানুষের কন্ট্রোলে থাকে না, তাই তার জন্যই আজকে অ্যাটম বোমা পড়েছিল, তার জন্য এইসব বুধবার কাণ্ড কারখানা হয়, জামতারা বলুন বা এই ডিপ ফেক বলুন। যে কোনো প্রযুক্তিকে ভালো কাজে লাগানো যায়, খারাপ কাজে লাগানো যায়। তো আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যে আমরা এত তাড়াতাড়ি উন্নত করছি, সেইটা যে হট করে কোনদিন রাস্তার বাঁক ঘুরে উল্টো দিকে চলে যাবে না এবং আমাদেরই ক্ষতি করবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না। ইনফ্যাক্ট হচ্ছেও অনেক কিছু এরকম উল্টো পাল্টা। 2-3টা এক্সাম্পল দিচ্ছি। আগে একটা লোক ফোন করে বলতো আপনি ওটিপি দিন, বা আপনি ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে, আপনাকে পুলিশ থানা থেকে ফোন করছি। এখন আর কোনো মানুষ ফোন করে না। এখন কি হয় দেখবেন, আপনার কাছে একটা অটোমেটেড কল আসে, কল সেন্টারে যেরকম যে উই হ্যাভ ফাউন্ড দিস, প্রেস 1, প্রেস 2, মানে ওটা কিন্তু পুরো একদম ইন্টারঅ্যাক্টিভ, মানে ভয়েস একদম। এইবার এই যে আইভিআর এ তুলে নিয়ে গেল ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স, আগে একটা মানুষ একটা লোককে বোকা বানাতে পারতো,
এখন সফটওয়্যার দিয়ে একসঙ্গে হয়তো 1,00,000 কল করছে। এবার এক্স্যাক্টলি 1,00,000 কল করার মধ্যে যদি 1,000টা লোক তুলে নেয় তুলে সেই নেয়। নাম্বারটা, হ্যাঁ। ওয়ান প্রেস করে দেয়, তারপরে যখন হিউম্যান ট্রান্সফার হচ্ছে তখন তো বেশি সংখ্যক ফ্রড করা যাচ্ছে। করা যাচ্ছে। এর থেকেও ভয়ঙ্কর একটা ঘটনা বলি, এখন এজেন্টিক এআই চলে এসছে। এজেন্টিক কিরকম? এআই মানে হচ্ছে এই যে কল সেন্টার গুলোকে এখন আর মানুষ কমিয়ে দিচ্ছে। এই আচ্ছা। কল সেন্টারে যখন ফোন করবেন হ্যাঁ। দেখবেন যে আপনাকে উত্তর দিচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটা বট, এআই বট, আচ্ছা। এবং সে নেটিভ ভাষায় উত্তর দেবে। মানে আপনি বাংলায় প্রশ্ন করলে বাংলায় বাংলায় দেবে। বলবে, গুজরাটিতে প্রশ্ন করলে গুজরাটিতে উত্তর দেবে, এইরকম? তামিলে প্রশ্ন করলে, এবং সবচেয়ে মজা, ওকে আপনি যতই উল্টো পাল্টা প্রশ্ন করুন ওকে ঠিক উত্তর দিয়ে দেবে আপনাকে। মানে আস্তে আস্তে এই এজেন্টিক বট গুলো বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে। তার মানে আগামী দিনে কল সেন্টারের একদম সেই হ্যাঁ, এতদিন যে প্রয়োজনীয়তা- রমরমিয়ে চলছিল, হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার লোক চাকরি চলে যাবে। প্রয়োজনীয়তা কমে যাবে। এইবার সাইবার সিকিউরিটিতে আসুন। কালকে যদি জামতারাটাই এজেন্টিক এআইতে ঘুরিয়ে দেয়, রাইট? আপনি কল করছেন, আপনাকে চিট করছে একটা এআই, এবং সেই তাহলে এআই তো পুরো আপনাকে গোটা- আপনার ভাষা দিয়ে আপনাকে এত সুন্দর মগজ ধলাই করছে, এবং সে কি করছে, সে একটা এআই একই সঙ্গে 1,000টা লোকের সঙ্গে কথা fraud বলছে। করছে। কারণ সে তো সফটওয়্যার, হুম। তাকে তো রেপ্লিকেট করা যায়। হিউম্যানকে তো একটা হিউম্যান 10টা লোকের সঙ্গে কথা বলতে পারবে না, না, কিন্তু একটা সফটওয়্যার তো 10টা লোকের করতেই সঙ্গে পারবে। কমিউনিকেট করতে হুম। পারে। তার মানে এই জিনিসগুলো কালকে যদি সত্যি জামতারাতে ব্যবহার করা হয়, এজেন্টিক এআই বা কল সেন্টার, তাহলে তো খুব কপালে দুঃখ আছে। গোটা সিস্টেমে সব প্রবলেমে পড়ে যাবে। ডিজিটাল ইন্ডিয়া ওরাও ব্যবহার করছে, তো ডিজিটাল ইন্ডিয়া যদি মানুষের ব্যবহার করে তাহলে জামতারাও ব্যবহার করতে পারে, ওরাও ডিজিটাল ইন্ডিয়া, Digital হচ্ছে। ডিজিটাল হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে যত উন্নতি করছে, এআই ইমেল দিচ্ছে, আমাদের কপালে দুর্দশা বাড়বে। এই যে এখন কিছুদিন আগেও এসেছিল যে এই যে এআই এর মাধ্যমে সবাই সবার ফটোগুলোকে নতুন ভাবে জেনারেট করছে বা কোনো একটা সেলিব্রিটির সাথে ছবি করছে, তো এতে তো যখনই সে করতে যাচ্ছে তার কাছে অ্যাক্সেস চাইছে, সে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, তার ফলে কি তার নিজস্ব পার্সোনাল ডেটা চলে যাচ্ছে খুব খারাপ? ভালো প্রশ্ন। কতগুলো এরকম প্রবলেম আছে দেখুন। আমি তো ফেসবুক বা এইসব সোশ্যাল মিডিয়াতে দেখি রাত দিন শাড়ি চ্যালেঞ্জ, হিরো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জ, মানুষের জীবনে রেড অনেক শাড়ি। চ্যালেঞ্জ। তারপরে কেন ফেসবুকে চ্যালেঞ্জ করতে হয় যে আমি জানি না, এত খেলাধুলা কেন দরকার হয়। এইবার এই যে চ্যালেঞ্জ, আমি ভিডিও আপলোড করছি, আমি ফটো আপলোড করছি, আমার যে মুখের ছবিটা, এটা একটা ফেসিয়াল রিকগনিশন। আজকে ডিজি যাত্রা, আজকে যখন আমি এয়ারপোর্টে ঢুকছি আমার মুখ দেখেই তো ফেসিয়াল রিকগনিশন হচ্ছে। এই মুখটা সব রকম অ্যাঙ্গেল যদি আমি একটা লোকের হাতে তুলে দিই, তাহলে এই যে আমার মুখ, এটা মুখটাই হচ্ছে আমার একটা পাসওয়ার্ড, এবং এটা আজকে ব্যবহার হচ্ছে এয়ারপোর্টে, ডিজি যাত্রা। আমার কিছু দেখাতেও হচ্ছে না মুখ। আজকে Just দিল্লি, face কোনো টা। আপনি দিল্লি এয়ারপোর্টে যান, দেখবেন কিছুই দেখাতে হয়, মুখটা সামনে নিয়ে যাবেন, গেটটা খুলে যাবে, ফেসটাই সব। ফেসটাই আমার হচ্ছে ফেসিয়াল বা বায়োমেট্রিক। তাহলে আমার এই যে মুখ, এটাকে যদি আমি বায়োমেট্রিক হিসেবে চিন্তা করি, আর এই মুখের পাসওয়ার্ডটা তো কোনোদিন পাল্টাতে পারবো না, না। রাইট? এই হাতের আঙ্গুলের পাসওয়ার্ড না। কোনোদিন, এটা পাসওয়ার্ড, হ্যাঁ। এই পাসওয়ার্ড কোনোদিন আমি সারা জীবনে পাল্টাতে পারবো না, এই পাসওয়ার্ডটা এক্সপায়ারি হয় না। তাহলে এই জিনিসগুলো কালকে যদি আমি সারা চারিদিকে বলে বেড়াই, তাহলে আমি গিভিং দ্য পাসওয়ার্ড টু সামবডি এলস। তারপরে সে সেটা কিভাবে ব্যবহার করবে, সে আমার মুখটা দেখিয়ে কোথাও ঢুকে যাবে কিনা, কোনো দরজা খুলে দেবে কিনা, মোবাইল খুলে দেবে কিনা, সে তো আমি চিন্তাও করছি না। এটা একটা মারাত্মক ব্যাপার। এইগুলো থেকে আমরা মানে এআই অ্যাভয়েড করাটা ছাড়া আর কিভাবে আমরা প্রথম save কথা করতে হচ্ছে পারবো? আমাদের ছবি ভিডিও যত আমি কম ইন্টারনেটে প্রকাশ করতে পারি, মানে আমাদের মতো যারা সারাদিনই, এই আপনি আমার রিলটা বানাচ্ছেন, সেটা তো আমার ইন্টারনেটে যাবে, লোকে তো আমার মুখের ছবি তো পাবেই পাবে, তো আমরা আটকাতে পারবো না। এবার পয়েন্ট হচ্ছে যে যারা আম জনতা, তাদের যতটা আমরা এটা কম ছবি বা ভিডিও আমি পাবলিকলি অ্যাক্সেস দিতে পারবো, মানে আমি লক করে রইলাম ফেসবুকটা, আমি যখন কোনো পোস্ট করলাম সেটা আমি উইদিন ফ্রেন্ডস করলাম, পাবলিকলি করলাম না, তাহলে আমার ছবি এগুলো যত কম উঠবে, তত বিভিন্ন ধরনের ফ্রড থেকে আমি তার থেকে মুক্ত থাকবো। কিরকম? ফেসবুকে আমার ছবি তুলে 3টে প্রোফাইল বানিয়ে দিয়েছে, বা আমার ভিডিও তুলে 3টে প্রোফাইল, সেই প্রোফাইলটার মধ্যে দেখা যাবে আমার 100খানা ভিডিও আছে, পেয়েছে কোত্থেকে? আমি তো তুলেছি ওখানটাতে, সেইগুলোকে পাবলিকলি তুলেছি বলি সেগুলো পেয়েছে, এবং সেগুলো তুলে তুলে প্রোফাইল বানিয়েছে, এমন প্রোফাইল বানিয়েছে যেটা এতটাই বিশ্বাসযোগ্য যে 10টা বন্ধু ওখানে আমার পারবে না। ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে।
তারপরে টাকা চাইছে, তারপরে তাকে আবার বোকা বানাচ্ছে, তাকে আবার তার অ্যাকাউন্টটা হ্যাক করছে কিছু একটা লিঙ্ক পাঠিয়ে দিয়ে, কারণ সে ভাবছে সন্দীপ সেনগুপ্ত করছে, আমি তো করিনি। এক্স্যাক্টলি। কিন্তু আমার ছবি ভিডিও চারদিকে যদি অ্যাভেলেবল থাকে তাহলে যে কোনো রকম ফ্রড হতে পারে। আচ্ছা, এইটা তো গেল হচ্ছে তার ডেটা গুলো। এবার কিছুদিন আগে আমি একটা ঘটনা দেখেছিলাম, যখন এই শাড়ি, একটা রেড শাড়ি পরে চেঞ্জ হয়ে আসছে, তো সেই মেয়েটি করেছে কি, সে ফুল স্লিভ পরে ছবিটা পাঠিয়েছে যে আমার এই ছবিটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। এবার যখন সেই ছবিটা চেঞ্জ করে এসছে, তার হাতের এখানে একটা তিল ছিল, সেটা কিন্তু এআই সেখানে সেই জায়গাটায় ভিজিবল করে। সেটা কিভাবে করলো? তার মানে তার ফিজিক্যাল অ্যাক্সেসটা কেউ সে নিচ্ছে। আমার মনে হয় সে ডেফিনেটলি সেই স্লিভলেস ছবি দিয়েছে বলেই পেয়েছে। ওরা এতটাও অ্যাকিউরেটলি গেস করতে পারবে না, ও নিজেই দিয়েছে, কাণ্ডটা করেছে। কিন্তু মজাটা দেখুন, আজকে আমি নাম বলছি না, এমন এআই আছে যে পুরো ভিডিওটা নেবে, ভিডিওটা নেওয়ার পর ফোরগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, ভয়েস থাকবে, মানুষটি থাকবে, শুধু পোশাকটা থাকবে না, এবং তারপর ব্ল্যাকমেল শুরু করছে। এরকম 100টা সাইট গুগলের মধ্যে আছে। যত আমি এক্সপোজ করবো আমার ভিডিও, তত কিন্তু আমার উপর এই ব্ল্যাকমেল গুলো চালু হতে পারে। এবং সবচেয়ে মজা, আমি তো পুলিশের সঙ্গে কাজ করতাম, এখনো অনেকটাই করি, প্রচুর এরকম বাচ্চা বাচ্চা মেয়েদের এগেনস্টে এইসব ব্ল্যাকমেল হচ্ছে। আর সবাই রিল বানাচ্ছে ইনস্টাগ্রামে, সবাই ভিডিও বানাচ্ছে। এবার কালকে যখন এই ভিডিও গুলো ডাউনলোড করে ওকেই ব্ল্যাকমেলটা করছে, মেয়েটা সাহস করে তো যেতেও পারছে না পুলিশের কাছে, বাবা মাকে বলতেও পারছে না। এবং এই বাচ্চা মেয়েগুলো হঠাৎ করে চুপ করে গেল, শান্ত হয়ে গেল, কথা বলছে না কারোর সঙ্গে। বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক এদের উপর চলছে, বিভিন্ন ধরনের সাইবার বুলিং, সাইবার ব্ল্যাকমেল চলছে এদের উপর। কিন্তু রিল তো লোকে বানাবেই, আর রিল তো লোকে তুলবেই, এইটা কিছুতেই নেশাটা বন্ধ করা যাচ্ছে না। আরেকটা গন্ডগোল হচ্ছে, ধরুন স্কুল স্টুডেন্টদের বাবা মাকে ফোন করেছে, ফোন করে বলছে আপনার বাচ্চা থানায় আছে, মারপিট করতে গিয়ে ধরা পড়েছে বা ড্রাগ নিতে গিয়ে ধরা পড়েছে, এক্ষুনি একটা এফআইআর করে দেবো, এফআইআর করলে ও আর জব টব পাবে না, বিদেশ যেতে পারবে না, ভিসা পাবে না, হ্যান ত্যান অনেক। এইবার বাবা মা বলছে না এরকম তো হয়নি, বলছে কথা বলুন বাচ্চার সঙ্গে। ফোনে যখন দিচ্ছে দেখা যাচ্ছে বাচ্চার ভয়েসে কথা বলা হচ্ছে, কান্নাকাটি করছে, সেম ভয়েস। কি করে করছে? ওই বাচ্চাটা রিলটা নামিয়েছে কোথা থেকে, বাচ্চাটার সঙ্গে কোনো, বাচ্চাটা ত্রিসীমানাও নেই, ওই রিলটা নামিয়েছে, রিলটা নামিয়ে ওই ভয়েসটাকে ওই অটো টিউনে ফেলে ওই ভয়েস দিয়ে ও যা বলছে ওই ভয়েসে বেরোচ্ছে। এটাও তো এআই, এটাও তো মেশিন লার্নিং। তাহলে এই সমস্ত এই যে স্ক্যাম গুলো করছে, ইম্পারসনিফিকেশন করছে, এইগুলো বাবা মারা তো ভয় পেয়ে যাচ্ছে, সত্যি তো আমার বাচ্চার সঙ্গেই তো কথা বলছি। একদমই তাই। সলিউশনটা খুব সোজা, কলটা কেটে দিয়ে যদি কল ব্যাক করে বাচ্চাকে কল করা হয়, বাচ্চা বলবে না তো এরকম কিছু হয়নি, তোমার কাছে নেই। কিন্তু ওই মোমেন্টে দাঁড়িয়ে বাচ্চার গলা শুনে বাবা মার মাথা কাজ করছে না, টাকা পত্র দিয়ে দিচ্ছে, লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে। এরকম আরো অনেক কেস আছে, বসের ভিডিও মানে ডিফেক্ট বানিয়েছে, পাঠিয়ে অ্যাকাউন্টেন্টকে পাঠিয়ে দিয়েছে, বলছে আমাকে এক্ষুনি 10,000 টাকা দাও তো, বা 10 লাখ টাকা দাও তো। অ্যাকাউন্টেন্ট ভাবছে বসের তো ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, ও ভাবতেও পারছে না যে ওই অবিকল ভিডিওটা ডিফেক্ট দিয়ে বানানো যেতে পারে। এবং ভয়েস, বসের ভয়েস, বসের চেহারা, বসের ভিডিও, আপনাকে প্রচুর ভিডিও দেখিয়ে দেবো, যে ভিডিওগুলো দেখলে আপনি ভাবতেই পারবেন না যে সত্যি লোকটা তো বলেনি। প্রাইম মিনিস্টারের এগেইনস্টে হয়েছে, আমাদের দেশের প্রাইম মিনিস্টারে ডান্ডিয়া নাচ দেখাচ্ছে, লাস্টে মন কি বাতে এসে উনি বলেছেন যে আমি তো ডান্ডিয়া নাচি, এটা ডিফেক্ট। দুদিন আগে সুধা মূর্তির নাম দিয়ে শেয়ার মার্কেটে বলা হয়েছে আমি প্রচুর শেয়ার কিনেছি এই কোম্পানিটার, প্রচুর লোকের সঙ্গে সঙ্গে এই কোম্পানিটার শেয়ার কিনে ফেলেছে, প্রচুর টাকা চলে গেছে। আচ্ছা, আমার একটা এখন এই কথাগুলো, আপনার কথাগুলো শুনে যেটা মনে হচ্ছে, এদের এগেইনস্টে যেহেতু সাইবার সিকিউরিটি ব্যাপারটা গভর্নমেন্টেরও তো আছে, গভর্নমেন্টও তো এর জন্য কাজ করছে, তো এর এগেইনস্টে গভর্নমেন্ট কি কোনো কিছু স্টেপ নিতে পারে না? আজকে আমাদের যে দেশের আইন আছে না, এই মানে আইটি অ্যাক্ট লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে 2011 সালে। সেটা বানানো হয়েছিল ই কমার্স সাইটের জন্য, জামতারার জন্য বানানো হয়। এবার আমাদের আইনের মধ্যে এত ফাঁকফোকর আছে, এই লোকগুলোকে যদি অনেক কষ্ট করে ধরেও আনা যায়, সে হয়তো রাজস্থান বা ঝাড়খণ্ডে বসে আছে, অনেক কষ্ট করে ধরে টরে যদি না নেওয়া যায়, প্রচুর খরচা, বাইরে প্রচুর পারমিট, এই পেপার ওয়ার্ক ওই পেপার ওয়ার্ক, যদিও ধরে আনলো একদিনের মধ্যে বেল পেয়ে গেল।
কেননা আইনের মধ্যে কোথাও ভাবে লেখা নেই যে এইটা করলে ওটা খুব সিরিয়াস ক্রাইম বা এরকম কিচ্ছু লেখা নেই। কেননা আমাদের আইনগুলোকে সব মডিফাই করে সাইবার ক্রাইমের সঙ্গে রেলেভেন্ট করতে হবে। যতদিন না হবে, এই যে ডিপিডিপি, নতুন যে ডিপিডিপিটা, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন, ডিপিডিপিতে লেখা আছে যে কারোর যদি ডেটা কখনো চুরি হয় কোনো কোম্পানি থেকে, কোম্পানিকে 250 কোটি টাকা ফাইন করতে হবে, দিতে হবে। এটা 2023-এ এইটা বেরিয়েছিল, আজ অব্দি ইমপ্লিমেন্ট করতে পারেনি, কারণ পুরো ইন্ডাস্ট্রি লবি করে করে এটাকে আটকে রেখে দিয়েছে দুদিন আগে। তাহলে আজকে স্টার হেলথে যা ইন্স্যুরেন্সে যারা ডেটা ছিল তাহলে সব ডেটা বেরিয়ে গেছে। আপনি গুগল করে দেখুন, ডমিনোজের ডেটা বেরিয়েছে, আজকে জোম্যাটোর ডেটা বেরিয়েছে। তাহলে তো কোথাওই আপনি ইমেল আইডি বলুন, আপনাকে এক্ষুনি অনেক কিছু বলে দিতে পারি। আপনি ধরুন যেটা নর্মাল যে ইমেল আইডি আছে, হ্যাঁ আমার যে ইমেল আইডিটা আপনার কাছে, এটাই ব্যবহার করেন সব জায়গাতে। আপনার মোবাইল নাম্বার তো 61 এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কেন দেখাচ্ছে, ফোন নাম্বার ম্যাঙ্গোলেন, কেউ আছে এরকম? হ্যাঁ আগে আমি ওখানে ছিলাম, চাকরি করতেন। আচ্ছা, নর্থ 24 পরগনা, ওটা আমার বাড়ির অ্যাড্রেস। ভালো কথা, দেখাচ্ছি একটা একটা করে বলছি আপনাকে। 8928 আপনার একটা নাম্বার আছে, ঠিক আছে? আচ্ছা, শঙ্কর চক্রবর্তী কে? বাবার নাম। বাবার নাম, বাপরে এত বলছি, দাঁড়ান শুনুন না। বাবার নাম বলে দিলাম, শ্বশুরমশাইয়ের নাম বলে দিলাম, কারেন্ট অ্যাড্রেস বলে দিলাম, আপনি আগে কোথায় চাকরি করতেন বলে দিলাম, রাইট? সর্বনাশ, রাইট, মানে হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন আছে, হিউজ অ্যামাউন্ট, এক সেকেন্ডের মধ্যে আপনি বের করে দেন, এক সেকেন্ডের মধ্যে। এবার আরো যদি ঢুকতে শুরু করি, আরো ঠিকুচি সব বেরিয়ে যাবে। তাহলে অপরাধীদের ধরতে এত সময় লাগে কেন? ধরতে সময় লাগে না, জেলের মধ্যে রাখতে সময় লাগে। ধরতে কেন সময় লাগবে? ধরে কি করবো? তো একটা লয়ার নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে, বেল পেয়ে পালিয়ে যাবে। দেশে আইন কানুন কোথায়? আইনগুলো তো সব বানানো হয়েছে মান্দাতার আমলে। নতুন করে সব আইনগুলোকে সাইবার আইন করতে হবে। সাইবার আইনগুলো তো অতটা এখনো স্ট্রং হয়নি। আর যদি করেও, তারপরে কি করতে হবে? লয়ারদের শেখাতে হবে, আমাদের জুডিশিয়াল সিস্টেমের জাজদের শেখাতে হবে, আজকে পুলিশদের শেখাতে হবে। আজকে ধরুন আপনি গ্রামে গঞ্জে যখন কোনো সাইবার ক্রাইম নিয়ে রিপোর্ট করতে যাচ্ছেন, তো মানেই বোঝে না কি বলছে, তাই না? আজকে কলকাতা লালবাজার খুব এফিশিয়েন্ট, সিআইডি এফিশিয়েন্ট, এসটিএফ এফিশিয়েন্ট। দ্য মোমেন্ট ইউ মুভ আউট টু, মানে একটু যদি টায়ার 2 টায়ার 3 একটু মফস্বলে চলে যান, আপনি সাইবার ক্রাইমের একটা কমপ্লেন নিয়ে থানায় যান, কিছু বলবেন না। তাহলে এবার এমন ভাবে রিপোর্টটা বানালো যে রিপোর্টটা কোনো জায়গাতেই কোনোভাবে দোপে টিকবে না, কিছু হবে না। তো এই হচ্ছে সিস্টেম চলছে। এই সিস্টেম পাল্টাতে ডিজিটাল ইন্ডিয়া করে যত লাভালাভি করুক না কেন, অন্তত 10 বছর লাগবে, ভিতরে 10 to 15 ইয়ার্স লাগবে। মানে গোড়ার থেকে ডিজিটালাইজড হওয়াটাই হচ্ছে না। পরের জেনারেশন যখন পুলিশ হবে, যখন জাজ হবে, তখন লয়ার হবে, তখন খুব টেক সেভি হয়ে যাবে, এবং তখন দেখবেন এই ডিজিটাল ক্রাইম কমে যাবে। অন্য টাইপের আসবে, সেগুলো এখন বলছি না, কিন্তু এখন যেগুলো দেখছেন সেগুলো আগামী 20 বছর পরে আর থাকবে না। আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্ট এটা জানার, এই ধরুন আমরা কিছু ভাবছি যে আমি একটা রান্নার, আজকে এটা রান্না করবো, রান্নার ভিডিওটা দেখবো, ভাবছি মোবাইলে দেখছি যে ওই রিলেটেড ভিডিও দিচ্ছে। না, সেটা হতে পারে দুভাবে, একটা হচ্ছে আপনি সার্চ করেছেন, আর দুই আপনি কথা বলেছেন। হ্যাঁ কথা বলেছি, কথা বললে এইসব যত ডিভাইস টেভাইস দিচ্ছেন সেগুলো আপনাকে সবাই শোনে। এক্সাম্পল শোনে, এক্সাম্পল দিচ্ছি, আমার বাড়িতে অ্যালেক্সা আছে, সিরি আছে, অ্যালেক্সা আছে, সিরি আছে। তো অ্যালেক্সাতে আপনি তো ভয়েস কমেন্ট দিচ্ছেন, অ্যালেক্সা তো সবসময় অ্যাক্টিভ না, সবসময় তো শুনছে, এবং শুনে সেগুলোকে সার্ভারে পাঠাচ্ছে এবং বলছে আমি ট্রেনিং ডেটা হিসেবে ইউজ করছি, কারেক্ট? আচ্ছা, আপনার মোবাইলে সিরি আছে, হ্যাঁ, তা সিরি তো সবসময় শুনছে আপনার কথা, শুনছে না? আপনি যখন অ্যালেক্সা, আমি যখন ওখানে যখন কিছু কমেন্ট দেওয়ার জন্য বলছি যে হে সিরি, তখন সে শুনছে, অটোমেটিক্যালি ও শুনছে। সব ডিভাইস সবসময় শোনে। মোবাইলটা সুইচ অফ করে অন্য ঘরে রেখে দিয়ে ঘুমোতে যাবেন, তখন শুনতে পাবেন। আচ্ছা, তাহলে তো আমাদের মানে কি বলবো, কোনো যদি প্রাইভেসি, হ্যাঁ প্রাইভেসি মানে কি, টাকা পয়সা সংক্রান্ত কোনো কথাবার্তা বা আমাদের জমি জায়গা সংক্রান্ত কোনো কথাবার্তা, সেটাও যদি আমরা এইভাবে বলি, তাহলে তো সেটা চলে যাচ্ছে, সবই যাবে। এবার যাচ্ছে কার কাছে দেখতে হবে, যাচ্ছে ইউএস এর কাছে, যাচ্ছে একটা আমেরিকান কোম্পানির কাছে। যেটা সবচেয়ে বড় গন্ডগোল হচ্ছে, আমাদের দেশে যত এখন ইলেকশন হয়, এটা খুব মানে একটু সফিস্টিকেটেড ব্যাপার।
ইলেকশনটা কিন্তু হাইলি ডিপেন্ডেন্ট অন আমাদের সোশ্যাল মিডিয়ার উপর। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম কেউ জানে না। কালকে যদি আমেরিকা মনে করে যে আমি ওই ক্যান্ডিডেটটা না, যে আমি জিততে দেবো না, সোশ্যাল মিডিয়াতে ডাউন করে দিতে পারে, ওর রিচিং এ আসবে না। তার মানে বিদেশি শক্তি, স্পেশালি ইউএসএ, ক্যান বি আ কিং মেকার, ক্ষমতা আছে। কারণ আমাদের এন্টায়ার ইলেকশন ক্যাম্পেইনটাই হয় সোশ্যাল মিডিয়ার উপর। আমি অ্যালগরিদম চেঞ্জ করে দিই, আমি 10,000 লোকের জায়গায় আমি 10 লাখ লোকের কাছে পৌঁছে দিতে পারি, আবার 10টা লোকের কাছেও পৌঁছে দিতে পারি, তো ওর হাতে আছে। আই হ্যাভ আ ডিপেন্ডেন্সি অন দেম। তাহলে কেউ মানে আমি একটা কথা বলছি যে যদি ধরুন এরকম হয়, এই যে আজকেই সকালবেলা আমি একটা নিউজ পেপারে দেখলাম যে গুগল ডেটা সেন্টার খুলছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে গভর্নমেন্ট বলেছে আমার ডেটা বাইরে যেতে দেবো না। এবার গুগল যখন ডেটা সেন্টার গুলো বিদেশে ছিল, সেই ডেটা সেন্টার গুলোতে আমাদের ডেটা চলে যাচ্ছিল। গভর্নমেন্ট বলেছে না, এখন এই যে ডিপিটিপি আসছে, বলছে না, ইন্ডিয়াতে কিছু ক্রিটিক্যাল ডেটা যেগুলো আছে, ব্যাংকিং ডেটা বা এরকম ডেটা, এগুলো আমরা দেশের বাইরে তো দেবো না। বাধ্য হয়েছে বিদেশি কোম্পানিগুলো আমার দেশে আমাদের ডেটা সেন্টার খোলার জন্য। এবার মজাটা কিরকম দেখুন, এটা অদ্ভুত তথ্য। জুম, জুমের যে ফ্রি জুম, ম্যাক্সিমাম করোনার সময় ফ্রি জুমই ব্যবহার করা হয়েছে। ফ্রি জুমের চ্যাট কিন্তু একটা কপি চায়নায় থাকে, ওটা আপনি বন্ধ করতে পারবেন না। যদি পেইড জুম হয়, আচ্ছা, তাহলে সেটিং এ গিয়ে আপনি সার্ভার চুজ করতে পারেন যে আমি কি ইন্ডিয়ান সার্ভার নেবো না ইউএস সার্ভার নেবো না কোন সার্ভার নেবো। কিন্তু ফ্রি জুমে সেই সুযোগটা নেই, চায়না এক সার্ভারে একটা কপি থাকবে। সবাই ফ্রিতেই করে, বেশি সবাই ফ্রিতে করছে। মজা দেখুন, আমি একবার একটা খবর দেখলাম, ন্যাশনাল লেভেল একটা অপোজিশন পার্টি, সে হাইলি কনফিডেন্সিয়াল ক্লোজ ডোর মিটিং ফ্রি জুমে করছে। তার মানে তার অপোজিশন জানবে না, কিন্তু চায়না তার সমস্ত খবর জানবে যে কি আলোচনা হলো না হলো। তো এই যদি আমাদের বুদ্ধি হয়, আর এই যদি আমাদের ম্যাচুরিটি হয়, তাহলে আমাদের দেশের সিকিউরিটি কি কোথায় পড়ে আছে আপনি ভাবুন। ওপেন যা তা অবস্থা। আমাদের লাস্ট বার যখন সাইবার ওয়ার হয়েছিল, লাস্ট যে লিকটা হয়েছিল, চারিদিকে সমস্ত সুন্দর করে সিকিউর করেছে, যে চুরিটা করেছে পেন ড্রাইভ ঢুকিয়ে চলে গেছে, পেন ড্রাইভটা খোলা ছিল। তো এইটাই তো সমস্যা, মানে আমরা বেসিক্যালি ডিজিটাল হাইজিন বুঝি না কিছু। সমস্যা তো প্রচুর কিছু, এবার সমস্যার সমাধানটা কি, আমরা কিভাবে নিজেদেরকে সেভ করব? দু তিনটে আমি পয়েন্ট বলে দিই, পয়েন্ট বাই পয়েন্ট, যাতে লোকের মাথায় থাকে। নাম্বার 1 হচ্ছে সমস্ত জায়গাতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা উচিত। যেমন জিমেলের মধ্যে যদি আমি সেটিংসে যাই, সেখানে কিন্তু সিকিউরিটি বলে একটা ফিচার আছে, যেখানে ক্লিক করলেই দেখা যাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ওটা বাই ডিফল্ট অফ থাকে, অন করতে হবে। যদি হোয়াটসঅ্যাপে যাই, তাহলে হোয়াটসঅ্যাপের দেখবো সেটিংস এর মধ্যে গিয়ে অ্যাকাউন্টসে ঢুকলে অ্যাকাউন্টস এর মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশন আছে। এই সমস্ত 2 স্টেপ ভেরিফিকেশন গুলো ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, জিমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে অন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ব্যাংক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন ডিঅ্যাক্টিভেট করতে হবে। যদি না হয় একদম ক্রেডিট কার্ড খালি করে দিয়ে চলে যাবে, কেননা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে কোনো ওটিপি বা পিন লাগে না। যেই মুহূর্তে ওর ক্রেডিট কার্ড নাম্বার, নাম, সিভিভি আর পিন নাম্বারটা দেবে, সঙ্গে সঙ্গে ডেবিট হয়ে যাবে, কোনো ওটিপি পিন পাঠায় না। তো ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা যারা বাইরে খুব ঘোরাঘুরি করেন, তারা যেন অবিলম্বে এটাকে নেট ব্যাংকিং এ ঢুকে ডিঅ্যাক্টিভেট করে রাখে, যখন দরকার হবে চালু করবেন, আবার বন্ধ করে দেবেন। 3, মাই আধার বা এম আধার অ্যাপে নামিয়ে বা নিকটবর্তী কোনো আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার এবং বায়োমেট্রিককে লক করতে হবে। লক না করলে কি হবে, আমার নামে সিম কার্ড নিয়ে নেবে, সেখান থেকে ফ্রড করবে, আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে, এবং হাজার রকম প্রবলেম ঝামেলা করতে পারে। আধার এবং বায়োমেট্রিক যদি আমি লক করে রাখি, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা মিটে যাবে। কি করে করবে, আবার বলছি যে একদম নন টেকনিক্যাল হয়, সিম্পলি বাড়ির কাছাকাছি যে আধার সেবা কেন্দ্র আছে সেখানে গিয়ে করে দিতে পারে। 4, আজকে আধার, এই আধারটা কিন্তু কাউকে অচেনা লোককে দেওয়া উচিত না। কিরকম, হোটেলে গেলাম, গভর্নমেন্ট আইডি প্রুফ চাইলো, দুম করে আধার কার্ড দিয়ে দিলাম, একদমই দেওয়া উচিত না। কিন্তু অনেক সময় ওরা জোর জবরদস্তি চায়ও, কোনোদিন চাইতে পারে না, কারণ সুপ্রিম কোর্ট রুলিং আছে যে কোনো আধার কার্ড প্রাইভেট কোম্পানি চাইতে পারে না। তাহলে কি চাইতে পারে, আমার ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। দিব্যি নিয়ে নেয়, আমি আজ অব্দি কোনো হোটেলে দেইনি।
এবং যখন দেওয়া হচ্ছে তখন এটা ফটোকপি করিয়ে জেরক্স করিয়ে উপরে পারপাস লিখে দিতে হবে যে আমি এটা তোমাকে দিলাম এই পারপাসের জন্য, শুধু গভর্নমেন্ট অথেন্টিকেশন। তাহলে কি হবে, ওটা কাউকে বিক্রি করতে পারবে না, রাইট? এটা কিন্তু করে না লোকজন। না, পারপাস হ্যাঁ, লেখে না। আধার তো দেবই না। আর নাম্বার 2 হচ্ছে ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স দেবো, প্রিন্ট করে বলবো প্রিন্ট করে দিন, আমি ওর উপর লিখে দিচ্ছি মাই কনসেন্ট ইজ গিভেন অনলি ফর ইউজিং ইট ফর মাই অথেন্টিকেশন অ্যান্ড নাথিং এলস, দিয়ে শর্ট সিগনেচার ডেট, ওটা কিন্তু অনেক সিকিউর হয়ে যাবে। তো এইটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট। পাসওয়ার্ড আমরা খুব স্ট্রং পাসওয়ার্ড মানে 13 ক্যারেক্টার লম্বা, হুম এবং সেটার মধ্যে আপার কেস, লোয়ার কেস, মানে স্মল ক্যারেক্টার, হ্যাঁ, ক্যাপিটাল ক্যাপিটাল লেটার, লেটার। নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, আমি যদি 13 ক্যারেক্টার বানিয়ে রাখি পাসওয়ার্ড, ওটাকে ব্রেক করতে 3 মিলিয়ন বছর লাগে। কিন্তু সেম 13 ক্যারেক্টার যদি শুধু নাম্বার দিয়ে করি, ওটা ব্রেক করতে 1 সেকেন্ড লাগে। মানে কতটা ডিফারেন্স। 13 ক্যারেক্টারের পাসওয়ার্ড যদি স্ট্রং বানাই, এটা যেন সব জায়গায় ব্যবহার করি, স্পেশালি বাড়ির যে সিসিটিভি, অনেক সময় মানুষ কি করে সিসিটিভি লাগিয়ে রাখে, ফোন থেকে দেখছে, পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন 1234, ওর বাড়ির সিসিটিভি সারা দুনিয়ার লোক দেখবে। সুতরাং বাড়িতে যদি সিসিটিভি থাকে বা অফিসে যদি সিসিটিভি থাকে, তার পাসওয়ার্ডটাকে স্ট্রং পাসওয়ার্ড করা। ভেন্ডার লাগিয়ে দিয়ে গেছে, ওই পাসওয়ার্ড চলবে না। বাড়ির যে ওয়াইফাই কোনোদিন পাসওয়ার্ড চেঞ্জ করে না। লাস্ট কবে পাসওয়ার্ড চেঞ্জ করেছেন আপনি? কোনদিন করেননি। ওই পাসওয়ার্ডটা যেন স্ট্রং পাসওয়ার্ড হয়, এবং সেই পাসওয়ার্ড যেন অন্য কোথাও ব্যবহার না করা হয়। কেন, কালকে যদি ওটাকে জুমে ব্যবহার করি, জুম গট হ্যাকড, সব পাসওয়ার্ড লিক হয়ে গেছে, তাহলে আমার পাসওয়ার্ডটাও বেরিয়ে যাবে। তাহলে তো আমাদের দেশেরও কোনো সিকিউরিটি নেই। না, দেশের আছে, দেশের এইভাবে যে আপনি যে বলছেন যে তাহলে তো সবার আমরা কি করি, আজকে মানুষের একটু মাথা খুলে কাজ করা উচিত। মানুষ অ্যালার্টনেস খুব কম, টেকসাভি তো পরের কথা। বারবার বলা হচ্ছে যে ওটিপি দেবেন না। ওটিপি দেবেন, কখন দেবেন, সামনাসামনি দিয়ে দিতে পারে, কিন্তু ফোন করে যদি কেউ নাম্বার চায় তাহলে দেবেন না। এবার কিরম করছে জানেন, একটা ফোন করেছে, আচ্ছা আপনি তো আজকে একটা ফ্লিপকার্ট ডেলিভারি দিয়েছেন, বলছে না আমি দেইনি তো, বলছে না আপনি দিয়েছেন, না দেইনি, না দিয়েছেন, না দেইনি, আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন, ক্যান্সেল করে দিন, পরে ক্যান্সেলেশন কোডটা দিয়ে দিন, আমি চলে যাবো। ওই যে ক্যান্সেলেশন কোডটা 5 মিনিট ধরে ঝগড়াবাড়ি করে বার করলো, ওটা ব্যাংকের ওটিপি, ও তো মাথা থেকে বেরিয়ে গেছে যে ওটিপি দিয়ে দিচ্ছি। তখন ওকে দূর করতে পারলে বাঁচে, এবং তার জন্য যদি যা ক্যান্সেলেশন কোড চাইছি সঙ্গে সঙ্গে দিয়ে দিল, এই যে দিল শেষ। এইভাবে ভুলিয়ে ব্যাপারটা। আচ্ছা, আমি যদি কোনো ক্লাসিফাইড মানে OLX বা এরম সাইটে যদি কোনো কিছু তুলি বিক্রি করার জন্য, 24 ঘন্টার মধ্যে একটা ফোন আসবে, আমি আরবির থেকে বলছি আপনার জিনিসটা খুব পছন্দ হয়েছে, আমি কিনবো, আর 24 ঘন্টার মধ্যে ফোন আসবে, ওই ইউনিফর্ম পরে, ওই যে ফোনটা এলো, ও আপনাকে বলবে আমি আপনার কিনবো, যা চাইছেন দিয়ে দেবো, পয়সা দিয়ে দেবো, আপনি আমাকে শুধু প্যান কার্ড আর আধার কার্ডটা দিন, কেন আমাকে TDS কাটতে হবে, প্যান কার্ড লাগবে, আর আপনার আইডেন্টিটির জন্য আধার কার্ড লাগবে। যে মুহূর্তে দেবেন হয়ে গেল, শেষ, দুনিয়ার ফ্রড চালু করে দেবে। তো এই জিনিসগুলো যদি আমি না জানি, হ্যাঁ, এবার এইগুলো যদি মাথায় অ্যালার্ট না থাকে, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম আছে। কিন্তু যতই বলি না কেন, মানুষ যদি অ্যালার্ট না হয়, তাহলে কিন্তু কালকে মানুষ ফ্রড হবেই হবে। আমি তো মাঝে মাঝে বলি যে এই কোভিডের টিকার মতো সবার একটা 2,000 টাকার ফ্রড হওয়া উচিত। তাহলে কি হবে, একবার 2,000 টাকার ফ্রড হলে বড় ছোট ফ্রড হবে না, বুঝলে, হাজার বললেও কথা শুনবে না। কিন্তু একবার যদি ছোটখাটো একটা ফ্রড হয়ে যায় ওই কোভিড ভ্যাকসিনেশনের মতো, তাহলে ওর আর কোনো অসুবিধা হবে না। আর এই যে আমাদের কাছে বিভিন্ন লিংক আসছে, আমাদের থেকে টাকা কেটে নিচ্ছে, টাকা উধাও হয়ে যাচ্ছে, তো সেইটা কি কোনোভাবে রিকভার করা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এটা সম্ভব কিরকম বলছি, যখনই কোনো জানা যাবে যে টাকাটা বেরিয়ে গেছে, একটা স্টেপ আছে, পরপর কিছু স্টেপ আছে। স্টেপ 1, 1930-তে কল করবে, 1930। 1930 কাজ কি, ও কি করবে, ওকে যদি ফোন করে বলি যে আমার টাকাটা ওই অ্যাকাউন্টে চলে গেছে, ওই অ্যাকাউন্টটাকে ও টেম্পোরারি ব্লক করে দেবে। আচ্ছা, এটা 1930-তে ফোন করেও করা যায়, অথবা cybercrime.gov.in এ গিয়ে সাইটটার মধ্যে গিয়েও করা যায়। ডিটেলসে লেখা যায় যে আমার টাকাটা এই অ্যাকাউন্টে ঢুকেছে, মানে যারা ফ্রডের অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টটা কিন্তু 24 ঘন্টার জন্য ব্লক করে দেবে। স্টেপ 2, আমি ইমিডিয়েট চলে যাব আমার নিকটবর্তী পুলিশ স্টেশন, আচ্ছা, এবং সেখানে গিয়ে আমি একটা GD বা FIR করব। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এইটা কোর্টে গিয়ে ওরা অ্যাকসেপ্ট করবে। 1930 কিন্তু কোর্টে অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা,
1930 শুধু ব্লক করে দেবে, টাকাটা ঢুকতে দেবে না। টাকাটা ওখান থেকে বেরোতে দেবে না। নইলে কি করবে, ওটা যদি ব্লক না করে টাকাটা যে মুহূর্তে ওই অ্যাকাউন্টে গেল ওরা এটিএম থেকে বার করে নিয়ে চলে যাবে, অ্যাকাউন্টটা জাস্ট ফেলে দিয়ে চলে যাবে, অ্যাকাউন্ট ব্যালেন্সটা জিরো করে দিয়ে ওরা পুরো টাকা নিয়ে টাকাটা চলে যাবে। এটিএম থেকে বার করে নেবে বা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। ব্লক করে রাখবে। ওইটা যাতে না বেরোতে পারে ফ্রড অ্যাকাউন্ট থেকে, তার জন্য 1930 ওটাকে টেম্পোরারি হোল্ডে ফেলে দেবে, রাইট? এবার যে মুহূর্তে পুলিশের কাছে গেলাম, পুলিশ ওটাকে কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন করবে এবং ওটাকে কমপ্লেন্ট, এবার দুটো ভাবে রাস্তা আছে। যদি কলকাতা পুলিশ হয়, কলকাতা পুলিশ খুব কম্পিটেন্ট, ওরা নেক্সট ডে ওটাকে কোর্টে গিয়ে ফেলবে। যদি মফস্বলের কাণ্ড ঘটে, তাহলে আমি বলবো যে পার্টি ফ্রড হয়েছে, ভিকটিম, তার উচিত হচ্ছে কোর্টে গিয়ে অ্যাপিল করা যে আমার সঙ্গে এই কাণ্ড ঘটেছে, এই আমার জিডি, এই আমার 1930 কমপ্লেন, জাজকে যে স্যার বা ইওর অনার আপনাকে কাছে অ্যাপিল করছি, এই টাকাটা আপনি ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট করুন। কোর্ট একবার যদি অর্ডার দিয়ে দেয় উল্টো দিকের ব্যাংকে যে এই টাকাটা রিভার্স করো, ওই ব্যাংক থেকে আর ওই টাকা কোনদিন বেরোবে না, ওটা লিয়েন হয়ে আটকে যাবে। এটা কত মানে মানে টাকা চুরি as soon as possible। 1930 যদি যত দেরি করবে টাকাটা ওখান থেকে খালি করে দেবে, আর টাকা যদি খালি করে দেয় টাকা রিভার্স হবে কোথা থেকে। তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার এই যে টাকাটা গেল, এই টাকা যদি আবার ট্রান্সফার করে আবার 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ব্যাংকে পাঠায়, ওই পর লিয়েন ব্লক হতে থাকে। আচ্ছা। এবং কোর্টের একমাত্র ক্ষমতা আছে এই টাকাটাকে রিভার্স করা, আর কারোর ক্ষমতা নেই। সুতরাং জিডিটা মাস্ট, 1930 মাস্ট, জিডি মাস্ট, কোর্ট মাস্ট। কোর্ট নয়, পুলিশ নিজে যাবে, আর যদি মনে হয় যে না যাচ্ছে না, তাহলে ইমিডিয়েটলি আমাকে নিজেকেই চলে যেতে হবে কোর্টের কাছে থ্রু সাম লয়ার। এইবার যদি দেখা যায় যে আমাকে ব্যাংক হেল্প করছে না, কোন অ্যাকাউন্টে গেছে আমি বুঝতেই পারছি না, আমাকে তো জানতে হয় ব্যাংকের কাছ থেকে, ইমিডিয়েট ব্যাংকে একটা চিঠি করে যে আমার সঙ্গে এই কাণ্ড ঘটেছে, আপনারা আমাকে কোঅপারেট করুন, আপনারাও হেল্প করুন ব্যাংক থেকে রিভার্স করার জন্য। ব্যাংকও কোর্টে যেতে পারে, বা ব্যাংক কি করতে পারে, সাইবার ইন্স্যুরেন্স থেকে ওকে টাকাটা ফেরত দিতে পারে। যদি ব্যাংক কোঅপারেট 5 দিনের মধ্যে না করে, সোজা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সাইটে গিয়ে ওদের যে ওম্বুডসম্যান আছে সেখানে গিয়ে কমপ্লেন করলে ব্যাংক ম্যানেজার বাড়ি চলে আসবে। এখন এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে সম্ভব ফেরত পাওয়া, কিন্তু মানুষ এই স্টেপ গুলো জাম্প করে না। এটা একদম মানে ডিলে করে যাচ্ছে। পুলিশে আচ্ছা কাজ বাজে কাল যাব, সোমবার দিন গিয়ে রিপোর্ট করব, বুঝছেই না যখন থেকে টাকাটা পুরো বার করে নিয়ে চলে যাবে। একদম এটাই হয়। কোর্টে যাচ্ছে না, পুলিশ ওটাকে ফেলে রেখে দিয়েছে, কোর্টে নিয়ে যায়নি, তো এই সব সমস্যাগুলো হচ্ছে। স্টেপ বাই স্টেপ যদি স্মুথলি বানায় পুরো টাকা বেরিয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা আমি জিজ্ঞেস করছি, যদি কখনো থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, সেটা কি সাইবারের মাধ্যমেই হতে পারে? প্রথম সাইবার দিয়ে শুরু হবে, এবং ওয়ার দেওয়ার দরকার নেই। এভরি কান্ট্রি ইজ ফাইটিং এগেইনস্ট এভরি কান্ট্রি, এন্ড সাইবার ওয়ার হ্যাজ অলরেডি স্টার্টেড। ইভেন ইন দ্য মোস্ট পিসফুল টাইম, প্রত্যেকটা কান্ট্রির এগেইনস্টে সাইবার ওয়ার করে যাচ্ছে। কেন? যত ইনফরমেশন বার করতে পারবে তত ডিপ্লোম্যাটিক্যালি ওর উপর চাপ দিতে পারবে। গুগল করে দেখুন, আমাদের একটা কোম্পানি ধরা পড়েছিল 2-3 বছর আগে। ফিনল্যান্ড থেকে গভর্নমেন্টের কাছে কমপ্লেন করেছে যে তোমরা আমাদের এগেইনস্টে সব সাইবার অ্যাটাক করছো। এগুলো সব নিচে চলতে থাকে বিভিন্ন কান্ট্রির সঙ্গে কান্ট্রি, বেসিক্যালি নেইবারিং কান্ট্রিজের সঙ্গে তো বেশি করে চলে, যে এর খবর জানবো, ওর খবর জানবো, যত বেশি খবর জানতো তত বেশি আমার কাছে স্ট্রং থাকবো আমি। আচ্ছা, এই ডেটাগুলো যেখানে যাচ্ছে, সেই ডেটাগুলো যদি কোনো, ধরুন আজকে ইন্ডিয়ার ডেটা একটা সংস্থার কাছে যাচ্ছে, সেই সংস্থার থেকে চায়না সেই ডেটাটাকে নিয়ে নিল। এখন চায়না তো বন্ধু, চায়না বলা যাবে না, পাকিস্তান বলতে হবে। পাকিস্তান হোক বা যে কোনো কান্ট্রি হোক, সেটা নিয়ে নিয়ে কি সে কোনোভাবে ইন্ডিয়াকে অ্যাটাক করতে পারে সেইভাবে? হ্যাঁ, যদি গভর্নমেন্ট, আজকে আপনি কাজ করছেন, ধরুন আপনি একটা ডিফেন্স কাজ করছেন, বা আপনি ডিফেন্সের কোনো কোম্পানিতে আপনি ভেন্ডার হিসেবে কাজ করছেন, আপনার মোবাইল যদি ক্র্যাক করতে পারে, সেই মোবাইল থেকেও ব্যাকডোর দিয়ে ঢুকে যাবে। মানুষের ক্র্যাক তো শুধু এই মোবাইলটা করতে হবে, এই মোবাইল থেকে, এখান থেকে, ওখান থেকে করতে আসল জায়গায় পৌঁছে যাবে। আমাকে হ্যাক করতে হবে পাওয়ার গ্রিড, পাওয়ার গ্রিড আমি ঢুকতে পারছি না, তাহলে পাওয়ার গ্রিডের তো 100টা ভেন্ডার আছে, তো ভেন্ডারের মাধ্যমে ঢুকে যাবো। এবার ভেন্ডার কি করছে, সে কাজটা নিয়ে যাচ্ছে বাড়িতে, তাহলে বাড়িতে আরেকটা লোকের মেশিনে ঢুকে যাবো, ল্যাপটপ মোবাইলে ঢুকে যাবো, সেখান থেকে বাড়ির লাইনে ঢুকবো, বাড়ির লাইন থেকে ওই লোকটার মোবাইলে ঢুকবো। মানে চাইলে আমি করতেই পারি না, যে ইনফরমেশন তো আছে, আপনার বাবার, শ্বশুরের, সবার মোবাইল করে দিলাম, আমি জানি কাকে হ্যাক করতে হবে।
তো আজকে তো অনেক ইনফরমেশন জানলাম, আশা করি যারা আমাদের দর্শক আছেন তাদেরও অনেক হেল্প হলো। স্যার থ্যাংক ইউ সো মাচ, এতটা সময় Most দিলেন, welcome. অনেক কিছু আমরা জানতে পারলাম আজকে আপনার থেকে। মাই প্লেজার। সাবধানে Thank থাকুন, you. ডিজিটাল ইন্ডিয়ার আনন্দ নিন এবং যাতে হ্যাক না হয় তাই আশা করি। একটু অ্যালার্ট থাকুন, ডেফিনেটলি যারা অ্যালার্ট থাকবেন একটু চিন্তা করে কাজ করবেন। যখন যে 4-5টা বা 10টা যে বুলেট পয়েন্ট দেওয়া হবে সেগুলোকে মাথায় রাখবেন, কোনোভাবেই বিপদে পড়বেন না। Thank you.